ফ্রেজেন ইডিয়মস 2024-25 সেশনে যতগুলো ফ্রেজেন ইডিয়মস এসেছে আমরা আজকে সবগুলো সলভ করার চেষ্টা করব এবং এর মাধ্যমে তোমরা বুঝে যাবা যে আমাদের ফ্রেজেন ইডিয়মস প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে খুব বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন সোর্স থেকে আমাদের এগুলো পড়তে হবে সেগুলোও আমরা ক্লাসের শেষে তোমাদের জানিয়ে দেবো। তো চলো আমরা দেখি 24-25 সেশনের ভর্তি পরীক্ষাতে কোন কোন ফ্রেজেন ইডিয়মসগুলো আমাদের এসেছিল। খেয়াল করো, প্রথমে যেটি আমাদের জন্য ছিল টু হ্যাভ কোল্ড ফিট। বলছে টু হ্যাভ কোল্ড ফিট মিনস, কোল্ড ফিট মানেটা কি? ফিট মানে তো আমরা জানি তাই না? ফিট মানে হচ্ছে কি, এই যে ফুট, ফুট মানে হচ্ছে পা, পায়ের হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে কি ফিট, তাই না? পায়ের প্লুরাল ফর্ম হচ্ছে কি ফিট। তাহলে ঠান্ডা পা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা মানে কি ফিল কোল্ড মানে ঠান্ডা অনুভব করা বোঝাচ্ছে, বিকাম বিজি মানে ব্যস্ত হওয়া বোঝাচ্ছে, বিকাম নার্ভাস মানে কোনো কিছুতে নার্ভাস হওয়া বোঝাচ্ছে, নাকি ডিসঅ্যাগ্রি কোনো কিছুতে অনৈক্য বোঝাচ্ছে বা তার মতামতহীনতাকে বোঝাচ্ছে? তাহলে এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি, কোল্ড ফিট যে ওয়ার্ডটা এসেছে এটা আসলে আমাদের প্রাচীনকালে ব্যবহার হইতো এই সকল ব্যাপারগুলা, যে কারো যখন পা ঠান্ডা হয়ে যায় কখন হয় জানো? সে যখন আসলে খুব নার্ভাস হয়ে যায়, কোনো একটা কাজ করতে গিয়ে কেউ যখন নার্ভাস হয় তখন তার পা কাঁপে, তার পা কি কাঁপে। তো কোল্ড ফিট যখন হয় মানে পা যখন কারো ঠান্ডা হয় তখনও কিন্তু তার পা কাঁপে, তাই না? তখনও কিন্তু পা কাঁপে, অর্থাৎ পায়ের যে কাঁপুনি, এই কাঁপুনিটা রিলেটেড এক ঠান্ডার সাথে। দ্বিতীয়ত, যখন তুমি একটা কোনো কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে যাবা, কাজটা পারতেছো না, দেখবা তোমার পা কাঁপতেছে, দুইটা পাই কাঁপে, সো সে কাঁপা অর্থে নার্ভাস হবে এই প্রশ্নের উত্তর, টু বিকাম নার্ভাস। কেউ যখন নার্ভাস হয়ে যায় তখন আমাদের কোল্ড ফিট হয়, পাটা কাঁপা শুরু করে। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 2 নম্বর প্রশ্নটা এসেছে দ্য ইডিয়ম টু মেক ওয়ানস টিথ চ্যাটার। টু মেক ওয়ানস টিথ, টিথ মানে কি আমরা জানি, টুথ মানে হচ্ছে দাঁত, তাই না? এই দাঁতের প্লুরাল ফর্ম হচ্ছে কি টিথ, দাঁতের প্লুরাল ফর্ম হচ্ছে কি টিথ। টিথ চ্যাটার মানে কি? চ্যাটার মানে হচ্ছে দাঁত কাঁপা, মানে আমরা যখন অনেক ঠান্ডা হয় তখন আমরা মানে একটা দাঁত কাঁপার একটা ব্যাপার থাকে, শীতকালে দেখবো অনেক বেশি হয়। সো এইটা রিলেটেড কার সাথে? কোল্ডের সাথে। মানে তোমার যখন অনেক ঠান্ডা লাগবে তখনই আমরা হাত পা দাঁত কাঁপা শুরু করে, মানে দুইটা দাঁত, উপরের দাঁত নিচের দাঁত লেগে কেমন একটা কাঁপুনি হয়। তো সেইটাকেই বোঝাচ্ছে কোল্ডের সাথে রিলেটেড। ওকে, ডিলাইট মানে হচ্ছে আমরা জানি আনন্দ, এটা কোনো আনন্দের সাথে রিলেটেড না, এটা কোনো আনন্দের সাথে রিলেটেড না, এটা ঠান্ডার সাথে রিলেটেড ছিল। অর্থাৎ প্রত্যেকটা ফ্রেজেন ইডিয়মসই কিন্তু আমাদের আসলে দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড, ঠিক আছে? আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের সাথে রিলেটেড। তো তোমরা যদি জাস্ট একটু মানে ব্রেইনস্টর্ম করতে পারো, একটু ভালো ঠান্ডা মাথায় ধরতে পারো, তাহলে কিন্তু আসলে মুখস্থ না করেই তোমরা খুব ইজিলি সঠিক উত্তর দিতে পারবা। খেয়াল করে, অ্যামিকাস কিউরি শব্দের অর্থটা কি? 3 নম্বর বলছে অ্যামিকাস কিউরি শব্দের অর্থটা কি, এবং এইটা তোমরা বাংলা যখন পারিভাষিক শব্দ পড়ো তখন এটা পাবা, আবার ইংরেজিতে যখন পড়তেছো তখন এটা পাচ্ছ। অ্যামিকাস কিউরিটা আসলে কি? অ্যামিকাস কিউরি বলতে বোঝায় আদালতের বন্ধু। কি বোঝায়? আদালতের 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 বন্ধু। অর্থাৎ মাঝে মাঝে দেখবা রাষ্ট্র কিছু আইনজীবী নিয়োগ দেয়, ঠিক আছে? লাইক ধরো যে কোনো একটা সমাজে কোনো একটা মানে অবিচার বা অনাচার চলতেছে, তো সেইটাকে আসলে নিষেধ করার জন্য হাইকোর্ট বা রাষ্ট্র একটা আইনজীবী নিয়োগ দেয়, অর্থাৎ আদালতের একটা বন্ধু হিসেবে সে একটা রাষ্ট্র নিজেই আইনজীবী নিয়োগ দেয়, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যামিকাস কিউরি, দ্য ফ্রেন্ড অফ কোর্ট। ওকে, উত্তরটা হবে কি এ নাম্বারটা, অ্যামিকাস কিউরি। আচ্ছা, 4 নাম্বারটা খেয়াল করো, 4 নাম্বার প্রশ্নটা আমাদের এসেছে দ্য ফ্রেজ প্রাইমা ফ্যাসিয়া, দ্য ফ্রেজ প্রাইমা ফ্যাসিয়া ইজ বেস্ট আন্ডারস্টুড। এই প্রত্যেকটা হচ্ছে ফরেন ওয়ার্ড। ওকে, প্রত্যেকটা হচ্ছে ফরেন ওয়ার্ড। প্রাইমা ফ্যাসিয়া বলতে বোঝাচ্ছে অ্যাট দ্য ফার্স্ট। কি বোঝায়? অ্যাট দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথম দেখা। কি 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 বোঝায়? প্রাইমা ফ্যাসিয়া মানে হচ্ছে প্রথম দেখা, অর্থাৎ কারো প্রথম দেখাতে বা ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটাকে বলা হচ্ছে প্রাইমা ফ্যাসিয়া। এখন আমরা যদি অপশনগুলো দেখি, অন গুড ফেইথ, গুড ফেইথ মানে কি? গুড ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস। এবং এইটার একটা অল্টারনেটিভ ফ্রেজ আছে, সেটা হচ্ছে বনাফাইড। কি আছে? বনাফাইড। বনাফাইড মানে এটা হচ্ছে অথেন্টিক, ফাইড ফাইন্ড না, এটা হবে হচ্ছে ফাইড, FIDE, FIDE, ফাইন্ড। এ ফাইন্ড মানে আরেকটা হয় অথেন্টিক, অথেন্টিক। সো যেটা আসলে অথেন্টিক সেটাকেই তো আমরা গুড ফেথ বলি বা বিশ্বাস করি, তাই না? সো বনাফাইডের হচ্ছে বনাফাইড ফ্রেজেন ইডিয়মসের অর্থ হচ্ছে গুড ফেথ হয়, এটার হয় না। আর এটার উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে বি নাম্বারটা, অন দ্য ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ প্রথম যে দেখাটা বা প্রথম যে ইমপ্রেশনটা সেটাকে বলা হচ্ছে প্রাইমা ফ্যাসিয়া। উইদাউট এনি এভিডেন্স, প্রমাণহীন বা বিয়ন্ড রিজন, কোনো কারণ ছাড়া, এগুলা কোনোটারই এটার সাথে সঙ্গতিপূর্ণ না। 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারটা কি বলছে? 5 নাম্বারটা বলছে ম্যানস রিয়া। কি বলছে? ম্যানস রিয়া।
ম্যানস রিয়া এ কমন টার্ম ইন ক্রিমিনাল ল রিফার্স টু, অর্থাৎ এই শব্দটা দেখো ম্যানস মানে কি, ম্যানস মানে আমরা জানি মানুষ, আর রিয়া মানে কি গিলটি, রিয়া মানে কি গিলটি, ওকে রিয়া মানে হচ্ছে কি গিলটি। সো কোনো একটা কাজ করার যে ইন্টেনশন বুঝায়, ওকে কোনো একটা কাজ করার যে ইন্টেনশন, কোনো একটা খারাপ কাজের যে ইন্টেনশন, হ্যাঁ কোনো খারাপ কাজের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বলা হয় হচ্ছে ম্যানস রিয়া, বুঝছো? এবং এটা একটা কি ধারণা জানো, এটা একটা মানসিক ধারণা, এটা একটা কি ধারণা মেন্টাল বা মানসিক ধারণা, মানসিক, এখানে রস্যকারটা হবে না, ওকে। তাহলে ম্যানস মানে একটা মানসিক ধারণা, অর্থাৎ খারাপ কাজ করার যে তোমার মানসিক বা মেন্টাল যে উইশ সেটাকে বোঝায়। দ্য মেন্টাল স্টেট অর ইন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছাকে বোঝায় বা উইশকে বোঝায় টু কমিট আ ক্রাইম, একটা ক্রাইম কমিট করার জন্য। আর এটা আরও একটা রিলেটেড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস রয়েছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টাস। আমরা যদি বলি যে অ্যাক্টাস রিয়াস, এইটা মানে হচ্ছে অ্যাক্টকে বোঝাচ্ছে, সে ক্রিমিনাল অ্যাক্ট, সে কাজটাকে বোঝায়, কোনো কাজের ইচ্ছা না, বুঝছো? মানে এইটা হচ্ছে ম্যানস রিয়াটা হচ্ছে কাজের ইচ্ছা, আর আমি যখন এইটা বলবো অ্যাক্টাস রিয়াস, এর মানে হচ্ছে সেই কাজটা তুমি অলরেডি করে ফেলছো, বুঝতে পারছো? তো উত্তরটা হচ্ছে এখানে সি নাম্বারটা। 6 নাম্বার টু স্পিল দ্য বিনস, 6 নাম্বারটা বলছে টু স্পিল দ্য বিনস। দেখো বিনস মানেটা কি, বিনস মানে হচ্ছে মটরশুঁটি বোঝায়, আমরা জানি তাই না, মটরশুঁটি, বা আমরা হচ্ছে সিম বলে অনেক একটা সবজির নাম, হ্যাঁ সবজির নাম। আর স্পিল বলা কি বোঝায়, স্পিল বলতে বোঝায় কোনো কিছু ঝরানো, বা কোনো কিছু ধরো যে কোনো একটা পাত্রে আছে, পাত্র থেকে ফেলে দেওয়া, হ্যাঁ পাত্রে আছে সে পাত্রে থেকে কি করা ফেলে দেওয়া। তো প্রাচীনকালে কি হইতো জানো, প্রাচীনকালে যখন ভোট গণনা হইতো বা প্রাচীনকালে যখন ভোট নেওয়া হইতো, তখন কি করা হইতো বিভিন্ন রঙের সিম ব্যবহার করা হইতো, সিম, হ্যাঁ বিভিন্ন রঙের বিনস, এই বিনস ব্যবহার করা হইতো, এবং সেই বিনসগুলা একটা পাত্রে রাখা হইতো, বুঝছো? সেই বিনসগুলো এরকম করে একটা পাত্রে, এরকম করে পাত্রগুলোতে রাখা হইতো, ঠিক আছে, বিভিন্ন রঙের বিনস রাখা হইতো। কেউ যখন পাত্রটাকে স্পিল করে ফেলতো, সিমটাকে যখন ফেলে দিত, তখন কি হইতো, সিমের রং তো সবাই হচ্ছে ভিজিবল হয়ে যাইতো, তাই না? তো তখন সবাই বুঝে যাইতো যে কোন রং জিততে যাচ্ছে বা কোন ভোটটা জিততে যাচ্ছে। অর্থাৎ এটার মানেটা হচ্ছে এই যে ইনভিজিবল বা সিক্রেট যে ভোটদান পদ্ধতিটা ছিল, সেই সিক্রেটটাকে কি করা, সবার সামনে প্রকাশ করে দেওয়া, রিভিল করে দেওয়া। সেই অর্থে বলা হয় যে টু স্পিল দ্য বিনস, অর্থাৎ টু রিভিল আ সিক্রেট। ওই পাত্রটাতে যখন সিমগুলো ছিল, তখন সিমগুলো ছিল একটা সিক্রেট সিম, কিন্তু তুমি যখন এটা স্পিল করলা, ফেলে দিলা বা ঝরাই ফেললা, তার মানে সেটা সবার সামনে ভিজিবল হয়ে গেল যে কোন রঙের ভোটটা বেশি পড়ছে। তো তখন এটা সিক্রেটটা রিভিল হয়ে যায় বা প্রকাশ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা 7 নাম্বারটা খেয়াল করো, during the debate the student played devil's advocate। কি বোঝাচ্ছে? the student played devil's advocate to challenge the opposing argument। আচ্ছা ডেভিলস অ্যাডভোকেট ব্যাপারটা কি? ডেভিলস অ্যাডভোকেটটা হচ্ছে মানে প্রাচীনকালে কি করা হইতো জানো, মানে আগেকার যুগে যখন অনেক রাজারা ছিল, রাজারা তো ধরো যে একটা একটা বাছাই প্রক্রিয়া করবে, ধরো সে রাজা কি করবে, একটা লোককে নিয়োগ দিবে, একটা লোককে নিয়োগ দিবে। সো ওই নিয়োগের ক্ষেত্রে একটা লোক থাকতো, সেই লোকটা প্রত্যেকটা প্রশ্নের একটা বিপরীত প্রশ্ন সে করতো। কেন করতো? এই যে লোকটাকে নিয়োগ দিচ্ছে, এই লোকটার যে আসলে যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটাকে আমরা যাচাই করার জন্য। আর সহজভাবে যদি বলি, ধরো কোনো একটা কিছু নিয়ে বিতর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে এই নিয়োগকর্তার সাথে, মানে রাজা প্রশ্ন করতেছে, নিয়োগকর্তা পাল্টা উত্তর দিচ্ছে, ঠিক আছে? সো ওই নিয়োগকর্তাকে যাচাই করার জন্য কি করতো, একটা লোক মানে সে ওই লোকটা জানে যে এটা মিথ্যা, তারপরেও সেই লোকটাকে প্রশ্ন করতো। এর প্রশ্ন করার মাধ্যমে কি করতো, এই যে রাজা আর নিয়োগকর্তার ভিতর যে একটা বিতর্ক চলতেছে, এই বিতর্কটাকে আরো বেশি যেন হইতে পারে বিতর্কটা, সেটা করতো। কেন? কারণ যত বেশি বিতর্ক নিয়োগকর্তা রাজার ভিতর করবে, তত বেশি আমরা সেই নিয়োগকর্তাটাকে আসলে যাচাই করতে পারবো, মানে যাকে নিয়োগ দেবো তাকে আমরা তত বেশি যাচাই করতে পারবো, বুঝছো? সো কাউকে আসলে যাচাই করার ক্ষেত্রে বা কাউকে আসলে পরীক্ষা করার জন্য এই যে মানে অ্যাবজার্ভ কিছু যুক্তি নিয়ে আসা, অন্যরকম কিছু প্রশ্ন করা, এই প্রশ্ন করার মাধ্যমে তাকে আর ডিবেটটাকে আরো সামনের দিকে চালিয়ে নেওয়া, এই অর্থে আমরা সবসময় ডেভিলস অ্যাডভোকেট ব্যবহার করি। অর্থাৎ টু প্রেজেন্ট এ কাউন্টার আর্গুমেন্ট টু স্টিমুলেট ডিবেট, অর্থাৎ ডিবেটটাকে স্টিমুলেট করার জন্য আমরা এই ব্যাপারটা নিয়ে আসি। 8 নাম্বারটা হচ্ছে দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট ইন ড্যাশ। খেয়াল করো,
কোল্ড হেড, কোল্ড হ্যান্ড, কোল্ড সুইং কোনোটাই হয় না। উদাহরণ হচ্ছে কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মানে হচ্ছে কি ঠান্ডা মাথায়। কোল্ড ব্লাড মানে কি ঠান্ডা মাথায়। ওকে, কোল্ড ব্লাড মানেটা হচ্ছে কি ঠান্ডা মাথায়। সো ঠান্ডা মাথায় যখন আমরা কোনো কিছু করবো সে হচ্ছে কোল্ড ব্লাড ব্যবহার করা হয়। কোল্ড হেড, কোল্ড হ্যান্ড, কোল্ড সুইং এইগুলা বলতে কোনো ওয়ার্ড আসলে হয় না। কোল্ডের সাথে যেটা রিলেটেড আমরা একটু আগে দেখেছিলাম কোল্ড ফিট, যেটা মানেটা হচ্ছে নার্ভাস, যেটা মানেটা হচ্ছে কি নার্ভাস। আরেকটা আসে হচ্ছে কোল্ড শোল্ডার, SHOULDER, কোল্ড শোল্ডার। এটা মানেটা হচ্ছে কাউকে অ্যাভয়েড করা, কাউকে অ্যাভয়েড করা বা কাউকে কি করা ইগনোর করা। হ্যাঁ, কাউকে ইগনোর করা অর্থে এটা ব্যবহার করা হয়। দেখো 9 নম্বরটা, দ্য এক্সপ্রেশন ইনাফ ইজ ইনাফ মিনস। এই যে এক্সপ্রেশন ইনাফ ইজ ইনাফ, এটা আমরা কখন বলি? যখন কোনো কিছু আসলে অতিরিক্ত হয়ে যায়। এর মানে কি, ধরো কেউ একজন অনেক বেশি বক্তব্য দিচ্ছে, আমরা বলছি ইনাফ ইজ ইনাফ। এর মানেটা হচ্ছে আমরা তাকে থামতে বলছি, ভাই তুই থাম। সো ইনাফ ইজ ইনাফ মিনস সামথিং টু স্টপ, মানে কোনো কিছু অতিরিক্ত হয়ে গেছে এখন তাকে থামতে হবে, সেই অর্থে আমরা বলি ইনাফ ইজ ইনাফ। আচ্ছা 10 নম্বরটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু গো উইথ দ্য ফ্লো। ফ্লো মানে আমরা জানি কোনো একটা প্রবাহকে বোঝায়। সো সে প্রবাহের সাথে যাওয়া মানেটা কি, মানেটা হচ্ছে কোনো একটা সমাজের প্রচলিত যে রীতিনীতিগুলো থাকে সেই রীতিনীতিগুলোর সাথে তুমি নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তো খাপ খাওয়ানো অর্থে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডাপ্ট ইজিলি। কি হয়? অ্যাডাপ্ট ইজিলি। ওকে, 11 নম্বরটা খেয়াল করো, অন ক্লাউড 9, অন ক্লাউড 9। ক্লাউড 9 মানে কি, মানেটা হচ্ছে যে আকাশের সর্বোচ্চ স্তর। ঠিক আছে, আকাশের সর্বোচ্চ স্তর। দেখো আমরা আকাশের সর্বোচ্চ স্তরে কখন যাই, মানে যখন আমরা অনেক সুখে থাকি। হ্যাঁ, যখন আমরা কি থাকি, অনেক সুখে থাকি। এবং অনেক সুখে থাকলে হয় কি, আমরা কল্পনায় আসমানে চলে যাই। হ্যাঁ, অনেক সুখে থাকলে আমরা কি হয়ে যাই, কল্পনায় আসমানে চলে যাই। সো অনেক ভেরি হ্যাপি অর্থে আমরা এই কোল্ড 9 ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ভেরি হ্যাপি অর্থে আমরা কোল্ড 9 ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। 12 নম্বরটা খেয়াল করো, হোয়াট ডাজ অয়েলি টাং মিন। অয়েলি টাং ওয়ার্ডটা আমরা অনেক বেশি ব্যবহার করি। দেখো অয়েলি মানে কি, মানে তৈলাক্ত না, তেলের সাথে রিলেটেড। টাং মানে হচ্ছে কথাবার্তা। সো তেল মিশ্রিত কথাবার্তা মানে কি, মানে আমরা মাঝে মাঝে বলি না বেশি তেল দিস না। তেল দিস না মানে কি, কাউকে তোষামত করা বা কারোর সাথে ফ্ল্যাটারি করা। ফ্ল্যাটারি মানে হচ্ছে কি করা, তোষামত করা। তোষামত আমরা কিভাবে করি, মানুষকে তেল দিয়ে দিয়ে তোষামত করি। ঠিক আছে, সো অয়েলি টাইং মানে এটা হচ্ছে ফ্ল্যাটারি। 13 নম্বর, গেট ওয়ান্স টিথ ইনটু ইজ সিমিলার। গেট ওয়ান্স টিথ ইনটু ইজ সিমিলার টু হোয়াট। গেট ওয়ান্স টিথ ইনটু, খেয়াল করো এটা আসছে কোথা থেকে। গেট ওয়ান্স টিথ ইনটু মানে এটা হচ্ছে, ধরো এই যে ওপরের পাটির দাঁত আর নিচের পাটির দাঁত তুমি একসাথে ধরো লাগাই রাখছো, মানে একসাথে লাগাই রাখছো। এর মানেটা কি, মানে একটা জেদকে বোঝায়, একটা ইফোর্টকে বোঝায়। ঠিক আছে, একটা জেদ বা একটা ইফোর্টকে বোঝায় যে তুমি আসলে এটা করতেই পারবে, একটা জেদ। হ্যাঁ, জেদ মানে ধরো একটা কুকুর একটা মাংস পাইছে, ওয়ার্ডটা যেখান থেকে আসছে। ধরো একটা কুকুর কি করছে, একটা মাংস পাইছে। সো ওই কুকুর যখন মাংসটা নিয়ে অন্যদিকে যাবে, তার কি করতে হবে, ওই দুইটা দাঁত দিয়ে মাংসটাকে একদম আঁকড়ে ধরতে হবে। অনেক চেষ্টা করে মাংসটাকে ওই দুইটা দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। সো এমন যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যখন অনেক বেশি চেষ্টা করি, অনেক বেশি কোনো কিছুকে আঁকড়ে ধরতে চাই, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, টু গেটস ওয়ান্স টিথ ইনটু। হ্যাঁ, সো ওয়ার্ডটা হবে টু হ্যাভ ইনরমাস পাওয়ার না, টু টেক দ্য কন্ট্রোল ওভার সামথিংও না, টু নোস পুট আউট দ্য ডিটেলস অফ সামথিং না, টু পুট আ লট অফ ইফোর্ট। ওকে, এই অর্থে আমরা ডি নাম্বারটা ব্যবহার করে থাকি। 14 নম্বর, দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সেইং দ্য ব্লুজ। খেয়াল করো ওয়েস্টার্ন কালচারে ব্লুজ মানেটা হচ্ছে কিসের সাথে রিলেটেড, দুঃখের সাথে রিলেটেড। হ্যাঁ, দুঃখের সাথে রিলেটেড বা কোনো যন্ত্রণার সাথে রিলেটেড, কোনো দুঃখ বা যন্ত্রণার সাথে রিলেটেড। তাহলে উত্তরটা কী হবে, সং অফ দ্য ব্লুজ না, ফিলিং ডিসইলিউশনড না, ফিলিং হ্যাপিও না, বরং উত্তরটা হবে ফিলিং ডিপ্রেসড। ওকে, ফিলিং কী হবে, ফিলিং ডিপ্রেস। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সিং দ্য ব্লুজ মিন হচ্ছে ফিলিং ডিপ্রেস, মানে আমরা যখন দুঃখ পাই, যখন অনেক যন্ত্রণা পাই, তখনই তো আমরা হতাশ হয়ে যাই, তাই না? তখনই আমরা কী হই, হতাশ হয়ে যাই। সো উত্তরটা হবে সি নাম্বারটা। 15 নম্বর, হোয়াট ডাজ নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স। নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। এটা এসেছিল আমাদের টেক্সট বুক থেকে। হ্যাঁ, আমাদের এইচএসসির যে টেক্সট বুক ছিল ইএফটি, সেই টেক্সট বুক থেকে এই লাইনটা এসেছিল। বলছে নট ফর নাথিং ইজ সেড দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। নট ফর নাথিং মানেটা কি, মানে নট ফর নাথিং মানেটা হচ্ছে যেটা অবশ্যই বোঝায়। কি বোঝায়? অবশ্যই বোঝায়, অবশ্যই।
মানে এর পিছনে অনেক কারণ আছে। কি আছে? অনেক কারণ অনেক কারণ আছে এই অর্থে। সো অবশ্যই অর্থে আমরা কি লিখতে পারি এখানে? দেখো সারপ্রাইজিংলি মানে কি? আশ্চর্যভাবে, যেটা আসলে অবশ্যই সাথে রিলেটেড না। কোইন্সিডেন্টলি মানে হচ্ছে কাকতালীয়ভাবে, হ্যাঁ কাকতালীয়ভাবে। তো কোনো কিছু কাকতালীয়ভাবে হওয়া মানে সেটা অবশ্যই এর সাথে রিলেটেড না। অ্যাস্ট্রোনাইজিংলি মানেও হচ্ছে দেখা যায় চমৎকৃতভাবে বা অনেক সময় যে আচমকা হয়ে যেটা হয় আচমকা যেটা হয়, তো সেই অর্থে ওটা যাচ্ছে না। এটা উত্তরটা হবে নট সারপ্রাইজিংলি। নট সারপ্রাইজিংলি মানেটা কি? মানে এটা হচ্ছে মানে এখানে কোনো সারপ্রাইজের কিছু না, এটা আসলে রিয়েলিটি, এটা বাস্তব, এটা অবশ্যই। সো সেই অর্থে আমরা সি নাম্বারটা হচ্ছে উত্তর নিব। 16 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ গিভ অ্যাওয়ে? গিভ অ্যাওয়ে শব্দের অর্থটা কি? দেখো গিভ অ্যাওয়ে শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু ডোনেট করা। কি করা? কোনো কিছু ডোনেট করা। সো উত্তরটা হবে এ নাম্বারটা। 17 নম্বর, দ্য ইডিয়ম গ্যালাডে। গ্যালাডে শব্দের অর্থটা কি খেয়াল করো। গ্যালা মানে এটা হচ্ছে আনন্দকে বোঝায়। কি বোঝায়? গ্যালা মানে এটা হচ্ছে আনন্দ বা কোনো ফেস্টিভ্যালসকে বোঝায়। হ্যাঁ ফেস্টিভ্যালসকে বোঝায়। সো উত্তরটা হবে খুবই গুরুত্বপূর্ণ, এ ফেস্টিভ ডে। 18 নম্বর, মিনিং অফ স্নোড আন্ডার। দেখো স্নোড মানে কি? বরফ দ্বারা আবৃত, তাই না? স্নোড মানে কি? বরফ। আর আন্ডার মানে কি? বরফ দ্বারা আবৃত। সো বরফ দ্বারা আবৃত মানে কি? বরফ দ্বারা আবৃত মানে তোমার যখন অনেক কাজ থাকবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্নোড আন্ডার। অর্থাৎ কেউ যখন অনেক বিজি থাকে তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। দেখো তুমি যখন বরফ দ্বারা আবৃত হবা বা বরফের নিচে চাপা পড়বা, তখন এর মানেটাকে মানে এটা হচ্ছে তোমার উপরে অনেক চাপ রয়েছে, তোমার আসলে এখান থেকে মানে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো সময় নেই। তোমার এখন কাজ হচ্ছে চাপটা সামাল দেওয়া। মানে অন্য কেউ কোনো কাজে ডাকতেছে, হ্যাঁ বন্ধুরা তোমাকে ডাকতেছে, সেই দিকে সামাল না দিয়ে বা সেই দিকে মনোযোগ না দিয়ে তোমার কাজ এই জিনিসটাকে সামাল দেয়। সো তোমার যখন ঘাড়ে বা তোমার যখন অনেক দায়িত্ব চলে আসবে, সো তখন তুমি অনেক বিজি হয়ে যাবা। তখন তোমার চেষ্টাটা থাকবে কি? তোমার সেই দায়িত্বশীলতাটা পালন করা। সেই অর্থে আমরা অনেক এই টু বি বিজি ওয়ার্ডটা ব্যবহার করি স্নোড আন্ডার হিসেবে। আচ্ছা 19 নম্বর, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য আইডিওমেটিক এক্সপ্রেশন কাট টু দ্য চেস? আচ্ছা কাট টু দ্য চেস শব্দের অর্থটা কি? খেয়াল করো, 4টা অপশন রয়েছে। উই শুড কাট টু দ্য চেস অ্যান্ড ডিসকাস দ্য মেইন ইস্যু উইদাউট ওয়াস্টিং এনি টাইম। কাট টু দ্য চেস মানে বোঝায় যে অপ্রয়োজনীয় কথা বাদে মূল কথায় আসা। হ্যাঁ অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে কোথায় আসা? মূল কথায় আসা। সো আমরা দেখো অনেক সময় অনেক কিছু করি ভনিতা সহকারে, বা দেখা যায় মূল পয়েন্টে আসার আগে অনেক কথাবার্তা বলি, অনেক কিছু করি। সো ওইগুলা বাদ দিয়ে বলা হচ্ছে কাট টু দ্য চেস, মানে হচ্ছে ওইসব উল্টাপাল্টা কথা বাদ দিয়ে, আজাইরা কথা বাদ দিয়ে তোমরা মূল কথায় আসো, কারণ ওইগুলো বলতে আমাদের টাইম ওয়েস্ট হয়। সো উত্তরটা হবে আমাদের এ নাম্বারটা। ওকে আচ্ছা 20 নম্বর, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আইডিওমেটিক এক্সপ্রেশন। আচ্ছা কারেক্ট যে আইডিওমেটিক এক্সপ্রেশন খেয়াল করো, দে ওয়ার বার্নিং অয়েল অ্যাট মিডনাইট, বার্নিং দ্য মিডনাইট অয়েল। হ্যাঁ মিডনাইট অয়েল, আরেকটা বলছে মিডনাইট অয়েল টু কমপ্লিট। সো যেটা হবে সেটা হচ্ছে বার্নিং দ্য মিডনাইট অয়েল। সো বার্নিং দ্য মিডনাইট অয়েল মানেটা কি? মানে যখন আমাদের আসলে কখনো বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কি হইতো, তখন আমরা তেল দ্বারা হচ্ছে মানে অনেক হারিকেন টারিকেন অনেক কিছু ধরাইতাম, ঠিক আছে। সো পর্যাপ্ত বিদ্যুৎ আসার আগে আমরা রাতের বেলা কি করতাম? এই তেল পুড়িয়ে আমরা রাতের বেলা কাজ করতাম যেন আমরা আলো পাই। ওকে ওই আলোর মাধ্যমে আমরা কাজ করতাম। সো বার্নিং দ্য মিডনাইট অয়েলটা হচ্ছে সেই অর্থে ব্যবহার করা হয়। উত্তরটা হবে বি নাম্বারটা, দে ওয়ার বার্নিং দ্য মিডনাইট অয়েল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এখানে জাস্ট হচ্ছে এইটা সিকোয়েন্সটা ঠিক আছে কিনা সেটা জানতে চাইছে তোমার কাছে। বার্নিং দ্য মিডনাইট অয়েল মানে এটা হচ্ছে গভীর রাতে বা রাত জেগে কোনো কাজ সম্পাদনা করাকে বোঝায়। ওকে কোনো কাজ সম্পাদন করাকে বোঝায়। 21 নম্বর, হোয়াট ডাজ দ্য ইডিয়ম কিক দ্য বাকেট মিন? দেখো বাকেট মানে কি? বাকেট মানে মেনলি বোঝা হচ্ছে কোনো ইচ্ছাকে, বুঝছো? সো তোমার যখন আসলে সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, তোমার যখন দুনিয়ার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, তখন তো তুমি আসলে মরে যাবা, তোমার আসলে কাজ নাই কোনো, টু ডাই। কিক দ্য বাকেট মানে কি? টু ডাই। 22 নম্বরটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্টর্ম ইন এ টি কাপ? কি বোঝাচ্ছে? স্টর্ম মানে আমরা জানি ঝড়, টি কাপ মানে কি? চায়ের কাপ। সো চায়ের কাপে ঝড় কি আসলে সম্ভব কখনো? মানে চায়ের কাপে কি আসলে কখনোই ঝড় সম্ভব না। দেখো এই যে ছোট্ট একটা জিনিস, চায়ের কাপ কি? চায়ের কাপ খুবই ছোট্ট একটা জিনিস। সো কোনো ছোট একটা জিনিস নিয়ে আমরা যখন অতিরিক্ত আলাপ আলোচনা করি তখন সেটাকে বলা হয় হচ্ছে স্টর্ম ইন এ টি কাপ। অর্থাৎ কোনো ছোট একটা জিনিস যার আসলে খুব একটা প্রভাব নাই, কিন্তু আমরা এত বেশি এটা নিয়ে লাফাচ্ছি
যেটা আসলে প্রভাবটা অনেক বেশি পরবর্তীতে হয়ে যায়। সো এ বার্নিং ইস্যু অ্যাবাউট দ্য কান্ট্রি না, গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল, এ টয়সাল ইস্যু অফ ইমেন্স সিগনিফিকেন্স, ল্যাক অফ এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং নন কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, এখানে যেটা উত্তরটা হবে বি নাম্বারটা, যে ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ, তুচ্ছ বা ছোট। গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং, তুচ্ছ মানে তুচ্ছ বা ছোট কোনো বিষয় নিয়ে যখন আমরা অতিরিক্ত মাতামাতি করি তখন আমরা সেটাকে বলি স্টর্ম ইন এ টিকা। সো এই ছিল তোমাদের 24-25 সেশনে যতগুলো ফ্রেজেন ইডিয়মস এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় সবগুলোর প্রশ্ন উত্তর। তো এই প্রত্যেকটা প্রশ্ন উত্তরই তোমরা দেখবা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো থেকে আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছে। আর আমরা একটা দেখেছিলাম আমাদের টেক্সট বুক থেকে আসছে। তো তোমরা যারা 26-27 সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের কাজ হচ্ছে এই সকল মুখস্থ পাঠের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা, আর টেক্সট বইয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো ফ্রেজেন ইডিয়মস থাকে সেইগুলো খুব ভালোভাবে বুঝে যাওয়া, ঠিক আছে? এই জন্য যে তোমার আলাদা করে 5-6টা বই কিনতে হবে তা না, জাস্ট যে কোনো একটা গাইড বই থেকে বা যে কোনো সহায়ক বই থেকে প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আসছে, হ্যাঁ 1000-1200 যত প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা। এবং তোমার ইএফটি বা যে মূল যে টেক্সট বইটা ছিল সেই টেক্সট বইয়ে যতগুলো ফ্রেজেন ইডিয়মস রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো সলভ করে যাবা। তাহলে দেখবা তোমার অ্যাডমিশনের প্রত্যেকটা ফ্রেজেন ইডিয়মস তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো আগামী ক্লাসে 23-24 সেশনের সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।